আচ্ছা, গতদিন হচ্ছে আমরা ক্লাসটা করছিলাম, কিন্তু ওটার কোনোভাবে একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা রেকর্ড করা হয়নি। তো গতদিনের যেগুলো টপিক নিয়ে আলোচনা করছিলাম, যেমন হচ্ছে ওয়ার্ডের উইন্ডোর বিভিন্ন অংশের বর্ণনা ছিল, তারপরে হচ্ছে কীভাবে টেক্সট ইনসার্ট করতে হয়, টেক্সটের ফন্ট সাইজ কীভাবে দিতে হয়, কালার কীভাবে নিয়ে আসতে হয়, লিস্ট কীভাবে করতে হয়, টেবিল জেনারেশন। এই জিনিসগুলো হচ্ছে আরেকবার একটু রিক্যাপ করে দিয়ে আজকে নতুন করে আরও কিছু কিছু জিনিস শিখব। ঠিক আছে, তো শুরুতে দেখেন যে আমরা এই যে শুরুতে এই উপরে একেবারে ফ্রন্টে যেখানে দেখতে পাচ্ছি ডকুমেন্ট ওয়ার্ড লেখা আছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে টাইটেল বার। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড আপনি যখন ব্ল্যাঙ্ক পেজ একটা ওপেন করবেন, ঠিক ওই মুহূর্তে আপনি হচ্ছে যেটা সবার উপরে দেখতে পারেন ফ্রন্টে, সেটাকে বলা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারের ঠিক নিচে বা তার ঠিক বাম পাশে এই সাইডে এই যে এইগুলো যেগুলো আছে, এগুলোকে বলা হয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, যেখানে যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে আপনার সেভ, যেখানে লেখা আছে দেখেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তো এখানে আপনি সেভ করতে পারবেন, বা আপনি যদি নির্দিষ্ট একটা ইমেল দিয়ে সেভ করেন, সেই ইমেলটা করতে পারেন। কোনো কিছু লেখার পরে আন্ডু রিডু যদি করা লাগতে পারে, সেগুলো হচ্ছে এখানে করতে পারেন। প্লাস আপনি এখানে আমি আমার নিজের প্রয়োজন মতো 3টাকে টিক চিহ্ন দিয়ে রাখছি। আপনার নিজের ইচ্ছে মতো সবগুলোকেই বা যেগুলো যেগুলো দরকার সেগুলোতে টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন, প্রয়োজন অনুযায়ী কুইকলি সেগুলো ব্যবহার করতে পারেন। এই জন্য এই অপশানটা এখানে দেওয়া। এরপরে হচ্ছে যে কুইক অ্যাক্সেস টুল বার, এগুলো তো গেল। এর নিচে ঠিক এখানে দেখেন যে ফাইল, হোম, ইনসার্ট, এই লাইন বরাবর যেগুলো লেখা আছে এই পর্যন্ত, হেল্প অ্যাক্রোব্যাট পর্যন্ত, এগুলোকে বলা হয় হচ্ছে রিবন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিন্তু আরও অনেক জিনিসপত্র আছে। যেমন দেখেন এখানে হোমের ভিতরে এত কিছু। এরপর যদি ইনসার্টে যায়, ইনসার্টের ভিতরে দেখেন এত কিছু। আবার ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, প্রত্যেকটার ভিতরে আলাদা আলাদা ফাংশনালিটিস কিন্তু আছে। তো এই উপরের যেগুলোকে আছে এগুলোকে বলা হচ্ছে একটা রিবন। এই তারপরে হচ্ছে দেখেন যে আমরা চলে আসি সেই হোমের এখানে হচ্ছে আমরা র্যান্ডমলি একটা টেক্সট যদি নিই, সেই টেক্সট হচ্ছে আপনারা নর্মালি চেষ্টা করবেন যদি অফিসিয়াল কোনো ডকুমেন্ট হয়, সেই ডকুমেন্টটা লেখার টাইমস নিউ রোমান। এখানে হচ্ছে আপনি যে ফন্টের কী নেবেন, ফন্টের স্টাইলটা কী হবে, সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো নর্মালি যেটা করা হয় যে টাইমস নিউ রোমানে রাখার চেষ্টা করবেন। আর এরপরে পাশে দেখেন একটা ফন্ট সাইজ যেটা দেওয়া আছে, সেই ফন্ট সাইজটা রাখবেন হচ্ছে 12 যদি আপনার নর্মাল টেক্সট। আর যদি টাইটেল বার দিতে হয় বা হচ্ছে আপনার হেডিং যদি দিতে হয়, তাহলে চেষ্টা করবেন হচ্ছে 18 রাখতে, বা যদি আরও সাব হেডিং দরকার হয় তাহলে সেটা রাখবেন 14। তাহলে যেটা বললাম, নর্মাল টেক্সট রাখবেন হচ্ছে 12, যদি একেবারে হেডিং দিতে হয় সেই হেডিংটা দিবেন 18, আর যদি সাব হেডিং দিতে হয় তাহলে সেটা রাখবেন 14। এই প্র্যাকটিসটা করবেন। এরপরে হচ্ছে পাশে যেগুলো আছে এগুলোর কাজগুলো কি, ধরেন এখানে আমি 12 রাখলাম, এটা যদি আমার 13 করতে হয়, এটা আমি হচ্ছে এখানে আমি ইনক্রিজ করে দিতে পারবো, 14 দেন 14, 15 এগুলো উপরের দিকে নিতে পারবো। যদি কমাইতে চাই তাহলে এখানে হচ্ছে ডিক্রিজ করতে পারবো, ফ্রন্ট সাইজটা ডিক্রিজ করার অপশান এটা। আবার আপনি এখানে চাইলে এখান থেকেও ফিক্সড যেটা আছে সেগুলো থেকে আপনি কম বেশি করতে পারবেন এখান থেকে। এরপরে এখানে দেখেন আমি যদি কোনো কিছু বোল্ড করতে চাই, কোনো একটু লেটার, ধরেন লরেম ইপসাম, এইটুকু জায়গা আমি হচ্ছে বোল্ড করবো, তাহলে দেখেন এখানে বোল্ড করার একটা অপশান থেকে যাচ্ছে। কোনো জায়গা যদি আমাকে বোল্ড করতে হয়, তাহলে এখানে এসে ডাইরেক্ট ওই জিনিসটা আমাকে সিলেক্ট করতে হবে, আগে সিলেক্ট করে এই বি এর ওখানে প্রেস করলে হবে। এরপরে ধরেন আপনার মনে হলো যে ভুল করে বোল্ড হয়ে গেছে, ওই বোল্ড জিনিসটার আপনি বোল্ড রাখতে যাচ্ছেন না, বোল্ড জিনিসটাকে আনবোল্ড করে দেবেন, তখন এটা জাস্ট আবার এটা ক্লিক করলেই কিন্তু আনবোল্ড হয়ে যাবে। এরপরে দেখেন যে ইতালিক ফর্ম, যদি কখনো কোনো একটা লেটার, পার্টিকুলার লেটারকে ইতালিক করতে হয়, আপনি আবার ঠিক একই মতন সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এসে এর উপরে ক্লিক করলে এটা ইতালিক হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু একটু বাঁকানো হয়ে গেছে, লরেম ইপসাম লেখাটা বাঁকানো হয়ে গেছে, এটা ইতালিক ফন্টে। এরপর এটাকে যদি আমি লরেম ইপসাম এতটুকু পোর্শনকে যদি আন্ডারলাইন করতে যাই, সেই আন্ডারলাইনের পোর্শনটা হবে এতটুকু, এখানে ইউ সিলেক্ট করলে আন্ডারলাইন হয়ে যাবে। যদি এটাকে কেটে দিতে চাই, যে লরেম ইপসামটা বা এই কামস এতটুকু পোর্শন হচ্ছে কাটা অংশভাবে থাকবে, এটা হচ্ছে দেখেন এই সিম্বলটা এখানে আছে, দেখে মনে হবে যে এটা কেটে দেয়। এরপরে হচ্ছে যেটা বলছিলাম যে কখনো কখনো তো আমাদের সাবস্ক্রিপ্টও দরকার হতে পারে। যেমন ধরুন এখানে সাবস্ক্রিপ্ট, তারপর হচ্ছে এখানে হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এগুলো তো লেখার দরকার হতে পারে। ধরেন আমি কখনো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই জিনিসটা লিখতে যাচ্ছি, তাহলে এই জিনিসটা লিখবো কীভাবে? দেখেন এখানে ধরেন যে আমরা জানি কি এ প্লাস বি, এখানে হচ্ছে হোল স্কোয়ার যেটা থাকে, সেই হোল স্কোয়ার এখানে 2 লিখবেন, 2 লিখে 2টা এভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে জাস্ট
স্কোয়ারটা দিয়ে দেবেন, তাহলে দেখেন এখানে a প্লাস বি হোল স্কোয়ার জিনিসটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি জাস্ট সিলেক্ট করতে পারছেন। তো এটা ইকুয়াল টু আপনি কি জানেন, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab। তো আপনি লিখে নেবেন a স্কোয়ার মানে 2 লিখে রাখেন, তারপরে 2ab প্লাস প্লাস বি স্কোয়ার। তো এখানে হচ্ছে যে এই টুটা হবে এটা স্কোয়ার করে, তাহলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে জাস্ট স্কোয়ারটা দিয়ে দেবেন, তারপরে এখানে বি টু তো হবে না, এখানে টুটা স্কোয়ার করে যাবে। সুতরাং এই স্কোয়ার প্লাস বি 2ab প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা এভাবে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো আপনারা যখন দেখতে পান বিভিন্ন জায়গায়, তো এইটা কিন্তু এইভাবে আর কি লেখা থাকে। আবার অনেক সময় আমরা হচ্ছে বিভিন্ন কিছু সংকেত যদি ইউজ করতে হয়, ধরেন নাইট্রোজেনের সংকেত বা অক্সিজেনের সংকেত আমরা কি জানি O2, হ্যাঁ, বা পানির সংকেত কি জানি H2O। তো H2O এটা যদি আমি লিখতে যাই, তো ধরেন শুরুতে আমি H লিখলাম, 2 লিখলাম, এরপর হচ্ছে O, এরপরে হচ্ছে এই 2টাকে আমি হচ্ছে সাবস্ক্রিপ্টে দিয়ে দেবো। তাহলে এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে যে 2টা আছে, সরি এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, আচ্ছা ওটা হলো আগে থেকে সিলেক্ট করা আছে, ঠিক আছে। এবার হচ্ছে ঠিক আছে, দেখেন শুরুতে হচ্ছে আমরা H2O এটা নর্মালি লিখে রাখবো, এটা যাতে সিলেক্ট করা না থাকে এটা খেয়াল রাখতে হবে। এখানে সিলেক্ট না করা অবস্থায় আপনি H2O লিখে রাখেন, এরপরে যে 2টা থাকবে সেই 2টা সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, H2O, তারপরে হচ্ছে এরকম সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কাজ, এটা ওকে। এটা হলো এতটুকু পোর্শনের কাজ। এরপরে দেখেন যেগুলো আছে এখানে, এই জায়গাগুলো কী কাজ হচ্ছে, যে আপনি যদি কোনো একটা জায়গায় কালারিং করতে চান, ধরেন ফন্ট সাইজ আপনার তো নর্মালি সিলেক্ট করা হচ্ছে ব্ল্যাক, যদি ব্ল্যাক না করে অন্য কোনো কালার দিতে চান, তাহলে এটা জাস্ট সিলেক্ট করে আপনি হচ্ছে এখান থেকে অন্যরকম কালার আপনি সিলেক্ট করতে পারেন নিজের ইচ্ছা মতো। কালার সিলেক্ট করে জাস্ট এভাবে লিখে বসে রাখবেন, তাহলে দেখা যাবে ওখানে একটা নির্দিষ্ট কালারের একটা আসবে। এরপরে হচ্ছে যে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা প্যারাগ্রাফ ইউজ করেন, সেই প্যারাগ্রাফের লোয়ার কেস তো বুঝেন যে ছোটো হাতের সব লেখা থাকবে, তারপর আপার কেস মানে কি সব ব্লক লেটারে বা ক্যাপিটাল লেটারে হবে। এগুলো যদি আপনি করতে চান তাহলে এখানে সিলেক্ট করে আপনি জাস্ট ওটা দেখাই দেবেন, তাহলে হয়ে যাবে। এরপরে এই পোর্শনটা মোটামুটি কাজ আমরা বুঝলাম। এর পরের পোর্শনে যেটা আছে এখানে প্যারাগ্রাফ পোর্শন, এই প্যারাগ্রাফ পোর্শনে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা লিস্ট, বিভিন্ন কিছু লিস্ট করতে পারি। ঠিক আছে, ধরেন লিস্ট আপনি করছেন এরকম যে কিবোর্ড, তারপরে মাউস, তারপরে প্রিন্টার, স্পিকার, মনিটর, এরকম অনেকগুলো আপনি লিস্ট করলেন, জাস্ট লিখে রাখলেন। লেখার পরে এগুলো যদি আপনি এইভাবে সিলেক্ট করে দেন, সরি এতটুকু সিলেক্ট করার পরে এখান থেকে আপনি জাস্ট বিভিন্ন রকম অপশান এখানে দিতে পারেন। যদি কিছু না সিলেক্ট করেন, নান অবশ্যই অটোমেটিক ডিফল্টে থাকে, এরপর আপনি এটা সিলেক্ট করতে পারেন, এটা যে কোনো একটা ইচ্ছা মতো আপনি সিলেক্ট করতে পারেন। কয়েকটা যদি সিলেক্ট করেন, পরেরটা যখন নেবেন আপনি যখন ইন্টারপ্রেস করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার জন্য নিয়ে নিচ্ছে আরেকটা। ঠিক আছে, যে কোনো একটা আপনি যদি আরও অ্যাড করতে যান, সে অ্যাড করার একটা অপশান দিয়ে দিচ্ছে। এইগুলো ব্যাপার লিস্টের একটা ব্যাপার, এটাকে বলা হয় আপনার নর্মাল লিস্ট, যেখানে হচ্ছে কোনো নাম্বার টাম্বার থাকবে না। ঠিক আছে, যেগুলো ধরুন এখানে সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে, টিক চিহ্ন আছে, স্কোয়ার আছে, তো এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি একটা লিস্ট করতে পারেন। আবার চাইলে আপনি হচ্ছে নাম্বারিংয়ের মাধ্যমে লিস্ট করতে পারেন। নাম্বারিংয়ের মাধ্যমে লিস্ট যদি করেন, ঠিক একইভাবে দেখেন এখানে জাস্ট ওই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লিস্টের জায়গাগুলো 1 2 3 1 2 3, আবার ব্র্যাকেটের মাধ্যমে এখানে রোমান লেটারে, চাইলে ABC, ছোটোদের ABC, যে কোনো একটা ইচ্ছা মতন এখানে নেওয়া যায়। এমনও তো হতে পারে যে আপনার কিবোর্ড বা এগুলো যে অপশানগুলো আছে, সেই অপশানগুলোর মধ্যে আপনি হচ্ছে আরও সাব লিস্ট করতে যাচ্ছেন, এটার ভিতরে আরও অনেক লিস্ট, তাহলে এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করা বলতে কী বোঝাচ্ছে, যে আপনি 1 যে আছে সেই 1-এর ভিতরে আরও ধরেন করছেন এর ভিতরে আবার আছে হচ্ছে I, মানে এরকম লিস্টের ভিতরে লিস্ট। ঠিক আছে, নেস্টেড লিস্ট, মানে লিস্টের ভিতরে লিস্ট যদি থাকে সেটারও তখন এখানে একটা অপশান থাকছে। বা অনেক সপ্তাহ হয়তো এরকম দেখেন যে আপনার একটা লিস্ট করা আছে হচ্ছে 1-এর ভিতরে 1.1, তারপরে আবার 1.1 1.1.1.1 এরকম হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, আপনার প্রয়োজন অনুসারে এসব ব্যবহার করতে হবে।
এরপরে হচ্ছে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যখন একটা টেক্সট লিখবো সেই টেক্সট লেখার পরে নর্মালি ইনটেন্ডেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ দেখেন এখানে এই অ্যালাইনমেন্টটা দেখেন, এইখানে যে অ্যালাইনমেন্টটা আছে সেই অ্যালাইনমেন্টটা এদিক থেকে শুরু হলো, এখানে শেষ হলো, পরের লাইনটা আবার এখানে একটু সরে গেছে, তারপরের লাইন এদিকে আরও সরে গেছে। তো এই অ্যালাইনমেন্টটা আপনাকে ঠিকঠাক যদি না থাকে তাহলে হচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? এরকম যদি হয় তো এই অবস্থার জন্য আপনাকে হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে প্রয়োজন অনুসারে। বা নর্মালি যেটা করা হয় যে আপনার জাস্টিফাইড যে ফরম্যাটটা আছে সেটাতে রাখা হয়। এখানে দেখেন এটাকে কী বলছে যে এটা হচ্ছে আপনার পুরোপুরি অ্যালাইনমেন্টটাকে লেফট টেনে চলে যাবে, যা আছে পুরোটাকে লেফট টেনে, যেমন একটু দেখি কী অবস্থা। দেখেন পুরো লেটারগুলোকে আপনার হচ্ছে লেফট সাইড থেকে এখানে আপনার হচ্ছে সব অ্যালাইনমেন্ট ঠিক রাখছে। এরপরে যদি মাঝখানে যেটা আছে এরপরে যেটা সেটা দেখেন বলছে সেন্টার, মানে যা লেখা আছে সব সেন্টারে নিয়ে চলে আসছে, সব লেখাগুলো সেন্টারে নিয়ে চলে আসছে। এরপরে যদি এটাকে আমরা হচ্ছে ঠিক পাশেরটাতে ক্লিক করি তাহলে দেখবো অ্যালাইনমেন্টটা রাইটে চলে যাবে, এই সাইডে হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক রাখছে, কিন্তু এই সাইডে যা ইচ্ছা তাই হবে। তো সবচেয়ে ভালো প্র্যাকটিস যেটা হয় যে আমি লেফটে আর রাইটে দুই ধারেই ঠিকঠাক মতো রাখবো, ঠিক আছে? তো এই ঠিকঠাক মতো রাখার জন্য যেটা করা হয় এই জাস্টিফাই এই জিনিসটা ব্যবহার করা হয়। তো এখানে দেখেন যে আপনারা এই সাইডে লেফট সাইড রাইট সাইড দুই ক্ষেত্রেই কিন্তু অ্যালাইনমেন্টটা একবার ঠিকঠাক আছে, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি এখানে ব্যাপার। এরপরে যে এটা আরেকটু লাগে সেটা হচ্ছে যে এই প্যারাগ্রাফের এখানে আপনি স্পেস কতটুকু দেবেন, প্যারাগ্রাফের উপরে কতটুকু স্পেস দেবেন, কতটুকু নিচে স্পেস দেবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস হচ্ছে লাইনের ভিতরে কতটুকু স্পেস দেবেন। লাইনের ভিতরে যদি অতিরিক্ত স্পেস দেন তখন কিন্তু দেখতে খারাপ লাগে। নর্মালি চেষ্টা করবেন যেটা বা ডিফল্টে যেটা নেয় সেটা হচ্ছে যে ওয়ান স্পেসটা আপনার রাখেন। তারপরে যদি আপনার নিজের প্রয়োজনে কখনো একটু বেশি দরকার হয় তাহলে এটা এভাবে রাখবেন বা তারপরে এটা রাখবেন। তবে চেষ্টা করবেন 1 বা 1.15 এটাই রাখার চেষ্টা করবেন সবসময়। 1.15 এরকম ডিস্টেন্স রাখলে মোটামুটি দেখতে ভালো লাগে। না হলে অনেক কাছাকাছি রাখলে দেখা যাবে পড়তে সমস্যা, চোখের জন্য ভালো হবে না খুব একটা। এটা প্র্যাকটিস করুন 1.15 রাখা। এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে যে আপনার এই যে এই লাইন টু এই লাইন, এই দুইটা লাইনের মাঝামাঝি কতটুকু গ্যাপ রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি প্যারাগ্রাফ যখন চিন্তা করবেন, এটা একটা প্যারাগ্রাফ, তারপর এটা একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলোর মধ্যে কতটুকু গ্যাপ রাখবেন এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করা যাবে। এখানে দেখেন লেখা আছে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। তো এই জিনিসগুলো সিলেক্ট করে আপনি হচ্ছে একটা ডিসিশন নেবেন কতটুকু আমার গ্যাপটার দরকার, ঠিক আছে? যে এই মাঝের গ্যাপগুলোটা ছোটো বড়ো করবে তখন, এই জিনিসটা হচ্ছে আপনার মোটামুটি লাগে। ওকে, এই ছিল মোটামুটি গত দিনের কথাবার্তা। আরেকটু মনে হয় বলছিল সেটা হচ্ছে ইনসার্টের হচ্ছে টেবিল নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল। টেবিল ইনসার্ট করবেন কীভাবে, এখানে হচ্ছে যে রিবন যেটা আছে হোমের পাশে ঠিক সেইখানে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে ক্লিক করলে নিচে দেখতে পাবেন টেবিল লেখা আছে। তো এখানে যে টেবিলটা লেখা আছে এখানে যদি আপনি টেবিলে ক্লিক করার পরে এখান থেকে আপনি কী করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন আপনি কতটা রো নেবেন কতটা কলাম নেবেন। দেখেন এখানে কিন্তু আপনি কার্সরটা রাখা মাত্র এখানে দেখেন উঠে যাচ্ছে 1/1 টেবিল, 2/1 টেবিল, 3/1 টেবিল, এরকম। তার মানে কি এখানে আপনার কলাম নিচ্ছে 3টা, রো নিচ্ছে হলো 1টা, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু এটা সিলেক্ট করছে এখানে। তো এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আপনি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করুন কয়টা কী করতে চাচ্ছেন। ধরেন এখানে আমি 4টা রো নিলাম আর হচ্ছে 3টা কলাম, যদি এরকম হয় এখানে আমি সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা টেবিলের মতো কিন্তু চলে আসলো অটোমেটিক। এখান থেকে সিলেক্ট করুন, এখানে চলে আসলো। চলে আসার পরে আপনি যদি টেবিলটা ছোটো বড়ো করতে চান এই সুযোগ কিন্তু আছে। এটা দেখেন টেবিলটা এভাবে টেনে টেনে বড়ো করা যাচ্ছে, আবার এখান থেকে টেনে এভাবে করে দিলে কিন্তু ছোটো হয়ে যাবে। এরপরে ধরেন টেবিলের আপনি ডিজাইন বিভিন্ন রকম করতে যাচ্ছেন, সেই টেবিলের ডিজাইন বা টেবিলের অপশনে কিন্তু এখানে আছে অনেক কিছু। এখান থেকে যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু অনেক রকম ভেরিয়েশন আছে। আপনার হচ্ছে যেই টেবিলের যে দাগগুলো আছে সেই দাগগুলো কীরকম হবে, ভিতরে কীরকম হবে, সেগুলো হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? তো এরকম একটা অপশান আপনার হাতে আছে যে এরকম কালারফুল টেবিল যদি আপনারা দেখতে চান। এরপরে টেবিলটা যদি হয়ে যায় সেই টেবিলে আপনি হচ্ছে এখানে ইনসার্ট করবেন কীভাবে, জাস্ট এখানে ওই বিভিন্ন রো বা কলাম যে আছে সেই রো বা কলামের উপরে এখানে জাস্ট লিখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এখানে জাস্ট সিলেক্ট করবেন আর লিখবেন। ধরেন এখানে যে এক্সাম্পলটা নিয়েছিলাম এরকম ব্যাচ বা হচ্ছে ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে এখন এখানে ধরেন আসেন
এখান থেকে যদি আপনি এই কলামে যান, এখানে আপনি ডিরেক্ট মাউস ক্লিক করে যেতে পারেন, আবার হচ্ছে ডাইরেক্ট ট্যাবও ইউজ করতে পারেন। আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের ট্যাব বাটনটা ইউজ করে আপনি হচ্ছে পরের কলামে শিফট করতে পারেন, অথবা মাউস দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। এই যে শিফটিংটা হচ্ছে এক কলাম টু আরেক কলাম। এখন ধরুন ডিপার্টমেন্ট, ব্যাচ, আর এখানে হচ্ছে রো। ঠিক আছে, এভাবে আপনি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এই যে হেডিংগুলো আছে, হেডিংগুলোতে নর্মালি হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট করার চেষ্টা করুন। সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য কী করবেন, এখানে হচ্ছে সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পরে আমি হচ্ছে এখানে জাস্ট সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, এগুলো সব সরে যে মাঝে চলে আসবে। তারপরে হচ্ছে আপনি এখানে ইচ্ছা মতন লিখেন। এখন ধরেন আরও যেগুলো আমরা গতদিন দেখছিলাম সেটা হচ্ছে যে এই যে টেবিলটা যে ইউজ করব, সেই টেবিলের যদি কখনো কোনো সেল ডিলিট করতে হয় বা কখনো কোনো সেল যদি অ্যাড করতে হয়, সেটা কীভাবে করব। ধরেন এখানে যে মাঝখানের যে রোটা আছে, এই সেকেন্ড রোটা হচ্ছে আমি ডিলিট করতে যাচ্ছি। তাহলে কীভাবে ডিলিট করব, এই সেকেন্ড রোটা তাহলে আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমি আমার মাউসের যে রাইট বাটনটা আছে সেই রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশান আসছে ডিলিট সেল নাম। সেই ডিলিট সেলে ক্লিক করবেন, আপনাকে 4টা অপশান দেখাবে। 4টা অপশান দেখে আপনি এখানে ডিসিশন নেবেন। এটা করার সময় একটু সিনসিয়ার থাকতে, আপনি কী করতে চাচ্ছেন আসলে, ডিলিট রো নাকি ডিলিট কলাম। ঠিক আছে, যদি এখানে এই রোটাই ডিলিট করতে চান, রো মানে হচ্ছে এগুলো সারি, আর কলাম মানে হচ্ছে যেগুলো কলাম এখানে। তো রো যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট ইন্টার রো, এটা জাস্ট ক্লিক করবেন, ওকে করে দিলে ওইটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, ওকে। এরপরে যদি আপনাদের কলাম ডিলিট করতে হয় তাহলে জাস্ট নিচের যে অপশানটা ছিল সেটা কলাম ডিলিট করতে হবে, তবে এটার জন্য আপনাকে কলাম সিলেক্ট করতে হবে। পার্টিকুলার একটা কলাম আমি সিলেক্ট করলাম, আবার ঠিক একইভাবে রাইট বাটন ক্লিক করবো মাউসের, এখানে যাব ডিলিট কলাম দিলে দেখেন ডিলিট একটা কলাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি টেবিলের যদি আমরা কোনো একটা রো ডিলিট করতে চাই। এখন রো ডিলিট করে ফেললাম, এখন যদি আবার নতুন করে সেই রোগুলো বা কলামগুলো নিয়ে আসতে চাই তাহলে কী করবো, তাহলে দেখেন আবার হচ্ছে আপনাকে ইনসার্ট অপশানে যেতে হবে। ইনসার্টের পরে দেখেন অনেকগুলো অপশান এখানে চলে আসছে, যে ইনসার্ট যে আপনি করবেন, কলাম যদি একটা নিতে চান সে কলামটাকে কি লেফটে নেবেন নাকি রাইটে নেবেন। যদি একটা রো নিয়ে কাজ করতে চান, রো ইনসার্ট করতে চান, সে রোটা কি উপরে যাবে, মানে বর্তমান যে এক্সিস্টিং টেবিল সেই টেবিলের কি উপরে ইনসার্ট হবে নাকি নিচে ইনসার্ট হবে, তাহলে দেখেন একটা অপশান দিয়ে দিচ্ছে। তো আমি ধরেন এখানে যেটা চাচ্ছি যে আমার যে টেবিলটা আছে এক্সিস্টিং টেবিল, সেই এক্সিস্টিং টেবিলের রাইটে একটা কলাম অ্যাড করতে, অপশানটা এখানে চলে আসলো, জাস্ট ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখানে ঠিক আবার যে এটা ছিল রোল, সেই রোলটা এখানে লিখে ফেললাম। আবার ধরেন কি করব, যে এখানে একটা টেবিল যেটা আছে সেই টেবিলে হচ্ছে নতুন করে একটা রো ইনসার্ট করতে যাচ্ছে। তাহলে ইনসার্টের জায়গায় হচ্ছে একটা টেবিল যে আমি ইউজ করব, সেই টেবিলটা ধরেন আপনার দেখেন এখানে একটা জিনিস আসছে, ইনসার্ট রোজ অ্যাবোভ, ইনসার্ট রোজ বিলো। যদি আপনার এক্সিস্টিং যে টেবিল, এখন যে টেবিলটা আছে সেই টেবিলের নিচে রোটা অ্যাড করতে চান তাহলে লিখবেন হচ্ছে, যেটা সিলেক্ট করুন সেটা হচ্ছে ইনসার্ট রো বিলো। আর যদি মাঝামাঝি কোনো একটা জায়গায় বা শেষের আগের জায়গাতে আপনি রাখতে চান ওই রোটাকে, তাহলে সিলেক্ট করুন ইনসার্ট রোজ অ্যাবোভ। তাহলে এটা দিলে আপনার কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এই পোর্শনটা কিন্তু নতুন আসলো। ঠিক আছে, যেটা সিলেক্ট করা আছে এই পোর্শনটা কিন্তু নতুন আসলো, যেহেতু আমি অ্যাবোভ ক্লিক করলাম। এই পর্যন্ত কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? এই পর্যন্ত যতদূর বলা হলো। তাহলে হচ্ছে আমরা মোটামুটি টেবিল নিয়ে কিভাবে কাজ করব সেটা দেখলাম। এরপরে হচ্ছে টেবিলের বিভিন্ন রকম রো কলাম যেগুলো আছে সেগুলো কীভাবে ইনক্রিজ করব, ডিক্রিজ করব, ডিলিট করব, ইনসার্ট করবো, সেগুলো হচ্ছে দেখলাম। আরেকটা জিনিস সেটা খুবই লাগে, সেটা হচ্ছে সেল স্প্লিট। এটাও একটা ইম্পর্টেন্ট টার্ম। ঠিক আছে, সেল স্প্লিট কীভাবে করবো, ধরুন এখানে ফোন নাম্বার আমি যদি দিই, রোল নাম্বার না দিয়ে ফোন নাম্বার এখানে থাকলো, সেই ফোন নাম্বারটা এক একজন অনুসারে একাধিক থাকতে পারে। তো কয়টা থাকবে সে অনুযায়ী ধরেন এখানে ডিপার্টমেন্ট ব্যাচ ওয়াইজ হচ্ছে ফোন নাম্বার 2টা আছে। সো এই 2টা যদি থাকে তাহলে কী করতে হবে, জিনিসটা নর্মাল সেন্স আপনাদের কী বলে যে এই রোটাকে আরও 2 ভাগ করলেই হয়ে যাবে না, যে এখানে একটা নাম্বার থাকবে নিচে একটা নাম্বার থাকবে। যদি এরকমটা হয় তাহলে এই যে ইয়াটা আছে, সেলটা আছে, সেই সেলটাকে স্প্লিট করতে হবে। তো স্প্লিট করার জন্য অপশানটা কি, আপনি ঠিক ওই জায়গাটাতে আপনার কার্সরটা রাখবেন, রাখার পরে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন স্প্লিট সেলস নামের একটা অপশান আছে, ওইটাতে ক্লিক করার পরে যেটা আসে দেখেন বাই ডিফল্ট আপনার হচ্ছে একটা অপশান আসে যে নাম্বার অফ কলামস
নাম্বার অফ রোজ, দ্য নাম্বার অফ কলামস আপনি সিলেক্ট করে রাখে বাই ডিফল্ট 2, নাম্বার অফ রোজ 1। তার মানে যেটা বোঝায় যে আপনার একটা রো থাকবে, দুইটা কলাম হবে, তার মানে এই জায়গাটাতে এসে সে একটা 2 ভাগ করে দেবে, এটা হচ্ছে বাই ডিফল্টে থাকে। কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার কলামই একটা থাকুক আর রো থাকুক হচ্ছে 2টা। তার মানে হচ্ছে রো এখানে 2টা থাকবে, কলাম একটা। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে কি অপশন দাঁড়ায় বা কী হয় দেখি। এখানে কিন্তু আমার 2টা ভাগ হয়ে গেলো, আমি যেটা চাচ্ছিলাম সেটাই আলটিমেটলি হয়ে গেছে, যে রোটা ঠিক থাকবে কিন্তু রোয়ে হচ্ছে 2টা ভাগে ভাগ হয়ে যাবে রোটায়। ওকে, কারণ পাশে ধরেন যেখানে যে ব্যাসটা আছে বা তার নিচে যেটা আছে এই অপশনটা আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি। এখানে চেঞ্জ করে আমি দেখাবো যে এই যে রো বা এই যে ব্যাচের জন্য যে পার্টিকুলার এলাকা, এই রোটা এতটুকু অংশকে 2 ভাগ করে ফেলবো কলাম ওয়াইজ। তাহলে কীভাবে করবো, এটাও ঠিক স্প্লিট সেলস যেটা আছে ওইটাই, যে নাম্বার অফ কলামস থাকবে 2টা, রো থাকবে একটা। দেখেন এখানে রো কিন্তু একটা, এই রোটাকে আমি হচ্ছে 2টা ভাগে ভাগ করতে যাচ্ছি, 2টা কলামে ভাগ করতে যাচ্ছি। তাহলে দেখেন এখানে জাস্ট ওকে ক্লিক করে দিলেই 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী কলামকে কীভাবে আরও 2টা-3টা ভাগে ভাগ করতে হয়, তারপরে হচ্ছে রোকে কীভাবে আরও 2টা-3টা ভাগে ভাগ করতে হয়, এটা কিন্তু আপনারা করতে পারবেন চাইলে। ঠিক আছে, ওখানে সিলেক্ট করে দিলে জাস্ট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে মোটামুটি টেবিল ইনসার্টের কাজ। এখন টেবিল ইনসার্ট যে আপনি করলেন, করার পরে যদি ধরেন এটাকে বিভিন্ন রকম কালারিং করতে চান, এখান থেকে তো কালারিং করতেই পারছেন। এরপরে যদি আপনি বর্ডার দিতে চান, ঠিক আছে, যে বর্ডারের কতটুকু স্টাইল কেমন হবে, তারপরে হচ্ছে কতটুকু মানে বর্ডার লাইনটা যে যে চারিপাশে যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনটা কত বড় হবে, কত মোটা হবে আর কি, এটা এক্সাক্ট ওয়ার্ড, কত মোটা হবে এটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। কোথা থেকে, ইনসার্ট, টেবিল লেআউট, টেবিল ডিজাইন, এই যে টেবিল লেআউট এখান থেকে হচ্ছে আপনি করতে পারেন চাইলে টেবিল ডিজাইন এখানে দেখেন আপনার হচ্ছে এখানে ক্লিয়ার আছে যে বর্ডার লাইনটা নর্মালি যেটা নেয় সেটা হচ্ছে এরকম প্রায় 1 সাইজের। এখান থেকে চাইলে আপনার হচ্ছে এখান থেকে ছোটো বড়ো করতে পারেন, চাইলে অনেক মোটা টাইপের, ধরুন 6 যদি আমি দিয়ে দিই তাহলে দেখা যাবে যে অনেক, যখন ইনিশিয়ালি করবেন, শুরু করবেন যখন, তখন হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি এই যে বর্ডার লাইন যেগুলো থাকবে এখানে যেহেতু আলটিমেটলি হয়ে গেছে, তো এখানে আর ওরকম চেঞ্জ হচ্ছে না। তারপর আপনি এখানে চাইলে যে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আগে, যখন আপনি একটা করবেন, শুরুতে টেবিল সিলেক্ট করবেন, তখন হচ্ছে এখান থেকে বর্ডার লাইন সিলেক্ট করে নেবেন আগে। আমি হচ্ছে নো বর্ডার দিয়ে রাখছিলাম, তাই হচ্ছে এরকম চলে আসছে। তারপর হচ্ছে যদি আমি এখান থেকে জাস্ট আপনি অপশান চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকম অপশান। এই হচ্ছে মোটামুটি টেবিল। আর কি আছে এখানে, হ্যাঁ মোটামুটি এটা হলে আপনার টেবিল নিয়ে আপনি কাজ করতে পারবেন। এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে শেপস, বিভিন্ন রকম শেপস নিয়ে আমরা কাজ করি একটু। নিচে হচ্ছে শেপসগুলো কী কী, আমরা হচ্ছে নর্মালি বিভিন্ন রকম শেপস ইউজ করতে পারি। ধরুন এখানে একটা লাইন আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে জাস্ট এভাবে টেনে দিলে দেখেন একটা লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে ধরেন যে আমি যদি একটা নিই, এটাকে কী বলে, রেক্টেঙ্গুলার, হ্যাঁ আয়তক্ষেত্র, সেটা এভাবে নেওয়া যায়। এই রেক্টেঙ্গুলার একটা যে নিলাম, এটার কালারটা আমার ভালো লাগছে না, সেই কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই, ধরেন এখানে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আসবে, এই যে এখানে এসে আরও ভ্যারিয়েশন আসবে, সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, নিজের ইচ্ছা মতন এখানে সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আরও কী কী অপশান আছে, শেপসের ভিতরে দেখেন আপনারা অনেক সময় তীর চিহ্ন ব্যবহার করা লাগতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম ডিরেকশন দেখানোর জন্য তীর চিহ্নগুলো লাগে, সেই তীর চিহ্নগুলো এখান থেকে দিতে পারেন। তারপর উপরে নিচে ডানে বামে যেদিকে ইচ্ছা আপনি হচ্ছে এদিকে তীর চিহ্নগুলোই ব্যবহার করতে পারেন। এরপরে হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আপনার হচ্ছে যে ব্র্যাকেটগুলো আছে, কার্লি ব্রেসেস যেগুলো, সেগুলো হচ্ছে আপনি এগুলো ব্যবহার করতে পারেন বিভিন্ন সময়। আমরা যখন ফাংশন শিখবো যে, বা তারপরে হচ্ছে ইকুয়েশান লিখে কীভাবে সেই ইকুয়েশানগুলো লেখা শিখবো, তখন দেখবেন যেগুলো আপনার ব্যবহার করা লাগছে। আপনারা বিভিন্ন সময় বইয়ে মনে হয় দেখে আসছেন যেভাবে অনেক বড় বড় ব্র্যাকেটগুলো দেওয়া থাকে, সেগুলো কিন্তু এইভাবে শেপগুলো অনেক সময় ইউজ করে, শেপগুলো ইউজ করার পরে এভাবে হচ্ছে লিখে। এরপরে ধরেন যদি সার্কেল টাইপের আছে, অনেক কিছু দেখেন এখানে আছে, নিজের ইচ্ছে মতন যেগুলো আপনার দরকার হবে। ঠিক আছে, অনেকগুলো দেখেন ব্লকেরও, তারপর ইকুয়েশনের জন্য আমরা যেমন প্লাস মাইনাস গুণ ভাগ যেগুলো দেখতে চাই সেগুলো আছে। তারপর আপনার যদি কোনো জায়গায় ফ্লো চার্ট ইউজ করতে চান, ফ্লো চার্টের জন্য আমরা জানি অনেক রকম
প্রসেসের জন্য একরকম লাগে, ডিসিশনের জন্য একরকম লাগে, প্রত্যেকটার জন্য দেখেন আলাদা আলাদা এখানে শেপগুলো আছে, এগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। এরপরে দেখেন এই শেপের মধ্যে যদি আপনি কিছু লিখতে চান তাহলে এই জায়গাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অ্যাড টেক্সট নামের একটা অপশান আসছে, ঠিক আছে, অ্যাড টেক্সট। তাহলে ওইটা যদি অ্যাড টেক্সট ক্লিক করেন তাহলে দেখবেন এই যে শেপটা আপনি ইউজ করছেন সেই শেপের মাঝখানে কার্সর বাটনটা চলে আসবে। এটা চলে আসে মনে হচ্ছে আপনার লেখার জন্য সে একটা কিছু বলছে। তাহলে এখানে ধরুন আপনি কিছু একটা লিখছেন, এখানে হচ্ছে আপনি নিজের ইচ্ছা মতন কিছু একটা জিনিস লিখে রাখতে পারবেন। তো নর্মালি হচ্ছে এই শেপগুলো ইউজ করা হয় যে আপনি যদি ধরেন কোনো একটা জায়গায় নির্দিষ্ট একটা বক্স, সেই বক্সের আন্ডারে কিছু একটা লিখতে যাচ্ছেন, তখন হচ্ছে এই জিনিসগুলো লেখা হয়। আমরা হচ্ছে যদি ফ্লো চার্ট করি বা কোনো একটা প্রসেস কীভাবে কাজ করছে সেটা যদি দেখাতে চাই তখন দেখা যায় যে এভাবে এই শেপগুলোকে ইউজ করতে হয় নর্মালি। এরপরে শেপের ঠিক বাম পাশে যে জিনিসটা ছিল শেপগুলো তো তারা মোটামুটি ইউজ করতে পারবেন আশা করছি। এরপরে ধরেন শেপের বাম পাশে যেটা ছিল সেখানে যদি একটু যাই, টেবিল থেকে রয়েছে, এখানে দেখেন পিকচার্স নামের একটা অপশন দেখাচ্ছে। তাহলে অনেক সময় আমাদের কী হতে পারে যে আমরা যখন টেক্সট লিখছি টেক্সটের সাথে সাথে কোনো কোনো সময় আমাদের হচ্ছে পিকচার ইনসার্ট করা লাগতে পারে। তো এই পিকচার ইনসার্ট করার একটা অপশন এখানে থাকছে। এটা কোথায় কীভাবে পাবো? এই যে রিবনের যে ইনসার্ট অপশানটা আছে সেই ইনসার্ট অপশানে যে এখানে যে দেখবেন যে টেবিলের ঠিক পাশে বা টেবিল আর শেপ দুইটার মাঝখানে দেখুন পিকচার অপশনটা থাকে। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন আপনাকে দুইটা অপশান দিচ্ছে। একটা হচ্ছে আপনার যেই পিসি থেকে আপনি যেই বা ল্যাপটপ যেখান থেকে আপনি হচ্ছে এমএস ওয়ার্ডটা ওপেন করবেন সেই ডিভাইস থেকে আপনি পিকচারটা নিতে পারেন, আবার চাইলে অনলাইন কোনো একটা পিকচারও সেখান থেকে কালেক্ট করতে পারেন, আপনাকে ডাইরেক্ট কোনো একটা ব্রাউজারে আপনাকে নিয়ে যাবেন। তো এখানে যদি ডিস ডিভাইস আমি সিলেক্ট করি তাহলে দেখি আমার কোনো ইমেজ আছে কি না। তাহলে এখানে একটা ইমেজ আছে, হ্যাঁ এখানে একটা ইমেজ আমি সিলেক্ট করে নিলাম, জাস্ট ইনসার্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু পিকচার একটা ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, তো এখন পিকচারটা দেখে মনে হচ্ছে যে আমার অনেক বড় হয়ে গেছে। এটা আমি চাইলে কী করবো, ছোটো করতে পারি কীভাবে। এই পিকচারটা আমি জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এই যে এই ধার থেকে, ধরুন এই ধার থেকে জাস্ট নিয়ে আসবো, মানে মাউসের কার্সরটা নিয়ে এসে জাস্ট ভিতরের দিকে যদি নিয়ে যাই তাহলে দেখা যাবে ছোটো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছোটো হতে হতে আমি জাস্ট ঘুরাই ফেলছি, এটা উল্টাই গেছে। এখন যদি আমি একটু বড় করি তাহলে দেখা যায় যে বড় হয়ে গেল জিনিসটা। ঠিক আছে, তো এটা জাস্ট ধরে ধরে আপনি জাস্ট বড় ছোটো করতে পারেন। এখন দেখেন যখন এটা ইনসার্ট হবে, ইনসার্ট হয়ে আপনার লেফট অ্যালাইনমেন্ট চলে যাবে। যদি আপনাকে আরেকটু ডানে সরাইতে হয় তাহলে এই জায়গাটাতে আপনি কার্সরটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এখানে দেখেন আস্তে আস্তে ব্যাক স্পেসটা দিতে থাকবেন। ব্যাক স্পেস বাটনটা যদি আপনি ক্লিক করতে থাকেন তাহলে দেখা যাবে যে ওটা সরে সরে আরও হচ্ছে ডানের দিকে যেতে থাকবে। করলাম সেটা হচ্ছে যদি আপনার লেফট অ্যালাইনমেন্টে থাকে, লেফট অ্যালাইনমেন্টে থাকার পরে সেটাকে যদি আপনি আরও ডানে সরাতে চান তাহলে যে স্পেসটা আছে মানে স্পেস বার যেটা আছে সেটা দিয়ে ক্লিক করে করে এখানে এভাবে রাইটে সরাইতে পারেন। ঠিক আছে, যেখানে আপনার পজিশন ঠিক হবে অবশ্যই রাখবেন, রাখার পরে ছোটো বড় আপনি করতে পারেন চাই। এখন যে আমরা যে টেক্সটটা ইনসার্টের সময় ইনসার্টের যে আমরা যে শেপটা দেখলাম সেই শেপটা যদি আমরা হচ্ছে আরেকবার একটু ওইটাকে তুলে উপরে নিয়ে আসি, মানে এখানে একটু ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম জিনিসটা। ঠিক আছে, তো এইখানে এই জিনিসটাকে আমি একটু বড় করি, বড় করে এখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা না রেখে আমি চাচ্ছি যে এখানেই একটা ইমেজ ইনসার্ট করবো। সেটা করা যায় কিনা একটু দেখি। ধরেন এই জায়গাটাতে আমি সিলেক্ট করে রাখলাম, সিলেক্ট করার পর ইনসার্টের পর এখানে পিকচার সিলেক্ট করে দিস ডিভাইস দিয়ে আমি হচ্ছে সেম পিকচারটা আমার হচ্ছে এখানে নিয়ে আসবো। এবার দেখেন পিকচারটা কিন্তু আমার এই শেপের উপরে পড়ে গেল। ঠিক আছে, শেপের মধ্যে কিন্তু এই পিকচারটা চলে আসছে। তো এই কাজটা হচ্ছে আপনি চালিয়ে করতে পারেন যে আপনার যদি নির্দিষ্ট একটা বক্সের মধ্যে কোনো একটা ইমেজ ডিসপ্লে করতে হয় তাহলে আগে আপনি বক্সটা সিলেক্ট করবেন, বক্সটা সিলেক্ট করার পরে ইমেজটা রাখবেন। ঠিক আছে, জাস্ট ওইখানে আপনার কার্সরটা রাখতে হবে আগে ওই শেপের ভিতরে, তারপরে হচ্ছে আপনি সেই জিনিসটাকে ইউজ করতে পারবেন। ওকে,
তাহলে আমরা এখন কি দেখলাম সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে ইনসার্ট অপশান থেকে আপনারা হচ্ছে একটা কোনো শেপ নিয়ে আসতে পারেন। শেপ নিয়ে আসার পরে সেখানে হচ্ছে একটা পিকচার ইউজ করতে পারেন। পিকচার ইউজ করার পরে সেটা যদি আপনি সাইজও কিন্তু এর ভিতরে ছোটো বড়ো করতে পারেন। দেখেন এখানে ইচ্ছা করে কিন্তু সাইজটা ছোটো বড়ো দেওয়া যাচ্ছে। এটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী আপনি ঠিকঠাক মতন এটা সাইজ ঠিক করেন, মানে ইমেজ ক্রপিং যেটা আমরা বলি, ঠিক আছে। তো এই ক্রপিং জিনিসটা করা যাবে এখান থেকে। ওকে, এরপরে পিকচার ফরম্যাটে যদি যাই, দেখেন পিকচার ফরম্যাটে যে যদি আপনি এখানে কোনো ফ্রেম দিতে চান, ঠিক আছে, যে আমরা হচ্ছে একটু ওই যে এভাবে দেখলে হয়তো দেখা যাচ্ছে একটু ভালো লাগছে জিনিসটাকে, তাহলে এইভাবে একটা যদি একটা বর্ডার লাইন দিতে চান, ঠিক আছে, যদি এই পিকচারটা সিলেক্ট করি, পিকচার ফরম্যাটে যে হচ্ছে এটা সিলেক্ট করে দিলেন, এবার হচ্ছে দেখা যাচ্ছে যে একটু দেখতে হচ্ছে একটু ওয়ালমেটের মতো মনে হচ্ছে। তো এরকম চাইলে আপনি হচ্ছে চারিদিকে একটা বর্ডার লাইন ইউজ করতে পারেন, ঠিক যেমনটা আমরা টেবিলের ক্ষেত্রে দেখে আসলাম। টেবিলে যেমন আমরা বর্ডার লাইন একটা দিতে পারছিলাম, ঠিক ইমেজের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা একটা বর্ডার লাইন ইউজ করতে পারি। এই হচ্ছে ছবিতে বর্ডার দেওয়া। ইমেজ ক্রপিং আমরা শিখলাম, ইমেজে হচ্ছে বিভিন্ন রকম শেপ হচ্ছে বিভিন্ন রকম বর্ডার দেওয়া। তো এই পর্যন্ত ইমেজ যে ক্রিয়েশন, তো এই পর্যন্ত কারো কি সমস্যা আছে বুঝতে? কোথাও কোনো সমস্যা? যদি না থাকে তাহলে হচ্ছে আমরা আরেকটু সামনে আগে। এখন হচ্ছে আমরা যেটা দেখব যে কোনো একটা ফাইল যদি আপনি রেডি করেন, সেই ফাইলটা রেডি করার সময় অবশ্যই হচ্ছে একটা হেডার বা ফুটার, এই জিনিসগুলো ইউজ করা হচ্ছে খুব ভালো একটা প্র্যাকটিস, ঠিক আছে। তো এই হেডার বা ফুটার এগুলো কীভাবে আপনি ইনসার্ট করবেন? তো হেডার ফুটারে নর্মালি কী কী থাকে, যে দেখা যাবে যে সেখানে থাকতে পারে যে কোনো একটা ডকুমেন্টের টাইটেল থাকতে পারে, পৃষ্ঠা নাম্বার থাকতে পারে, বা আপনি যে ডেটে সেটা প্রেজেন্ট করছেন সেই ডেটটা উল্লেখ থাকতে পারে। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে চাইলে হেডার ফুটারে রাখতে পারেন। তো এই হেডার ফুটার ইনসার্ট করবো কীভাবে? এখানে দেখেন ইনসার্ট অপশানটা আছে। ইনসার্ট অপশানে যে যদি আপনি হেডারে যান, সেই হেডারে যে আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে হেডার অপশানটা সিলেক্ট করতে পারেন। সেটা হচ্ছে পুরোপুরি লেফট সাইডে নেবে, তারপরে এখানে দেখা যাবে 3টা ব্লকে নেবে, বিভিন্ন রকম এখানে আপনার অপশান থাকে। তো আমি ফার্স্ট এটা সিলেক্ট করছি এবং এখানে যেই হেডারটা দিব সেখানে আমরা দিচ্ছি হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড প্র্যাকটিস। এরকম একটা আমরা হচ্ছে হেডার দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে সিলেক্ট করলে হচ্ছে এটা আমরা টাইমস নিউ রোমানে সিলেক্ট করে রেখে দেবো। তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা যে পেজ আমি হচ্ছে এ পর্যন্ত ইউজ করছি, প্রত্যেকটা পেজে কিন্তু এটা হচ্ছে নিয়ে নিল। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্কশপ একটাতে লিখলাম, প্রত্যেকটাতে কিন্তু এটা নিয়ে নিচ্ছে। এরপরে ধরুন আমি যদি ফুটারটা আবার ইউজ করতে চাই, যে ফুটারটা আমি অ্যাড করবো, তাহলে দেখেন ফুটারেরও কিন্তু অনেকগুলো অপশন আছে। একবার নিচের দিকে রাখবে, নাকি হচ্ছে বিভিন্ন রকম স্টাইল করে হচ্ছে এগুলো রাখা যায়। তো আমি চাইলাম যে এই ফরম্যাটে যেটা আছে বা যেটাতে যে দেখেন নিচের দিকে দেখেন 1 লেখা আছে, তো এখানে হচ্ছে আমি সিলেক্ট করে রাখবো। এটা যদি সিলেক্ট করে রাখি, দেখেন এখানে যে ফুটার হচ্ছে এখানে 1 ডিসপ্লে করছে, যেহেতু পেজ নাম্বার 1। তারপরে এখানে এসে হচ্ছে পেজ নাম্বার 2, এগুলো হচ্ছে এখানে ডিসপ্লে করে দিচ্ছে। আবার আপনি চাইলে নিজের ইচ্ছা মতোই পেজ নাম্বারটা ইনসার্ট করতে পারেন, ঠিক আছে। তো পেজ নাম্বার ইনসার্ট করলে আপনি কোথা থেকে পেজ নাম্বারটা দেবেন? অনেক সময় আমরা দেখি না যে বইয়ের টপের লেখা থাকে পেজ নাম্বার, এখানে ধরুন অনেক রকম অপশান আছে। টপে যদি রাখেন, টপের কোন দিকে রাখবেন? রাইটে রাখবেন নাকি লেফটে রাখবেন নাকি সেন্টারে রাখবেন, এগুলো অনেকগুলো অপশান থাকছে। বা আরও অনেক রকম অপশান দেখেন, নতুন স্টাইলে দেখেন 1 পেজ এভাবে দিচ্ছে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 2তে দেখেন পেজ আগে দিচ্ছে, তারপরে 1 নাম্বার দিচ্ছে। এরকম অনেক রকম ভেরিয়েশন আপনি নিয়ে আসতে পারেন। তারপর যদি বটমে রাখেন, বটমে রাখার অপশান আছে। তারপরে পেজ মার্জিন কীরকম হবে, হ্যাঁ, এইগুলো হচ্ছে অনেক রকম আপনার স্টাইল এখান থেকে আপনারা নিতে পারেন। আর যদি অটোমেটিক্যালি আগে থেকে পেজ নাম্বার সিলেক্ট করা থাকে, এখন আপনার মনে হচ্ছে যে আপনি পেজ নাম্বার রাখবেন না, তাহলে হচ্ছে এখান থেকে আপনি জাস্ট রিমুভ পেজ নাম্বার দিয়ে ওটা ডিলিট করে রাখতে পারেন। তো এখানে ধরুন আমি একটা দেখাই, বটমে আমি হচ্ছে জিনিসটা রাখবো, পেজ নাম্বারটা যদি রাখি, তাহলে হচ্ছে বটমে তো মনে হয় আগে থেকে সিলেক্ট করা ছিল, আমি জাস্ট টপে এখন রাখি। টপে এখানে জাস্ট থাকবে, এই জিনিসটা আমার ভালো লাগছে দেখতে, এইভাবে রেখে দিলাম। দেখেন এই যে 1 নম্বর পেজ এইভাবে জিনিসটা ডিসপ্লে করবে, ঠিক আছে। তারপরে যে 2 পেজ এই জিনিসটা এইভাবে ডিসপ্লে করবে। তো এইভাবে আপনি হচ্ছে যে হেডার ফুটার এই জিনিসটা আপনি ইনসার্ট করতে পারেন। আচ্ছা, আর একটু দেখি ইনসার্টে যে হেডারটা আছে, সেই হেডারের মধ্যে
এখানে চাইলে হচ্ছে কাস্টম হেডারও আপনি ইউজ করতে পারেন অনেক সময়, যে বিভিন্ন রকম ডেট টাইম আপনি দিবেন কিনা সেটা কীভাবে নিয়ে আসলাম। ইনসার্টে গেলেন, হেডারে যে এই যে এডিট হেডার, এখানে যে আপনি নিজের ইচ্ছা মতন, আগে তো এমএস ওয়ার্ডের বাই ডিফল্ট কিছু কিছু জিনিস দেখায়, মানে থাকে অপশন যাতে আপনি কুইকলি সিলেক্ট করতে পারেন, এটা একটা ব্যাপার। আর যদি আপনি নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে চান তাহলে এখানে এডিট হেডারে যে দেখেন, এখানে কিন্তু অনেক রকম জিনিস আছে। ডেট অ্যান্ড টাইম আপনি ইনসার্ট করতে পারেন, ডকুমেন্ট ইনফো যাতে একটা হেডিং দিবেন, ঠিক আছে, কুইক পার্টসে যেতে পারেন, বা কোনো একটা পিকচার্স আপনি জাস্ট হেডিংয়ে দিয়ে রাখলেন, সেটা বারবার ওটা চলে আসবে। ধরুন আপনি কোনো একটা ডকুমেন্ট হচ্ছে এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোনো একটা ডকুমেন্ট আপনি জাস্ট প্রেজেন্ট করবেন, ঠিক আছে। তো এই ডকুমেন্ট প্রেজেন্ট করার জন্য দেখা গেলো যে ডিওর যে লোগোটা ইউজ করা হয়, সেই লোগোটা প্রত্যেকটা পেজের আপনি জাস্ট দিচ্ছেন। তো ওইটা যদি আপনি করতে যান, আপনি হচ্ছে ওই পিকচারটা জাস্ট একবার সিলেক্ট করে হেডারে যদি দিয়ে দেন, প্রত্যেকটা পেজে অটোমেটিক্যালি নিয়ে নেবে, আপনাকে বারবার প্রত্যেকটা পেজে যে হেডার বসাতে হবে না, ঠিক আছে। তো এই অপশনটা এখানে থাকছে। আপনি হচ্ছে অনলাইন পিকচার্সে যাবেন, ডিওর যে লোগোটা আছে সেই লোগোটা সিলেক্ট করে দিয়ে প্রত্যেকটা জায়গায় অটোমেটিক্যালি চলে যাবে। এই হচ্ছে মোটামুটি এখান থেকে ব্যাপার। তারপরে যে হেডারটা দিবেন, সেই হেডারে আপনি কতটুকু করবেন, সাইজটু কতটুকু থাকবে, সাইজ এখানে কম বেশি করা যাবে। ফুটারে কতটুকু রাখবেন, ফুটারে এখানে অপশানটা থাকছে। এই ছোটো বড়ো করার মানে সাইজটা কতটুকু হবে, এই, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ইনসার্টে ছিল। এরপরে হচ্ছে আরও হচ্ছে একটু দেখাই, সেটা হচ্ছে যে এই টেক্সট বক্সগুলো কী কাজ করে। দেখেন টেক্সট বক্স, আপনি যদি এখানে ডিরেক্ট ক্লিক করেন টেক্সট বক্সের উপর, চুজের টেক্সট বক্স, এখানে অনেক রকম ভ্যারিয়েশন পাবেন, ঠিক আছে। তো অনেক রকম ভ্যারিয়েশনগুলো আসলে কী দেখাচ্ছে, যে আপনি একটা নির্দিষ্ট বক্স থাকবে, সেই বক্সের মধ্যে আপনি জাস্ট লেখাটা লিখতে পারবেন, ঠিক আছে। তো এটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন একটু নিচে নামাই দিই, এই বিভিন্ন রকম জিনিস আপনি জাস্ট এর মধ্যে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো লেখাগুলো লিখতে পারবেন। এটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি একটা বক্স আপনাকে ক্রিয়েট করছে, যেটা ধরেন আপনারা ওই যে শেপ যে ছিল সেই শেপ থেকে কিন্তু আপনারা একটা বক্স নিজের ইচ্ছা মতো নিয়ে লাইনগুলো টেনে, যে এই লাইনগুলো ধরুন আপনাদের শেপ থেকে কিন্তু টেনে টেনে নিয়ে তারপর এটার ভিতরে আপনি জাস্ট ইনসার্ট করতে পারতেন। তো এই কাজটা দেখা যাচ্ছে যে অনেক টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো এটার জন্য আপনাকে কুইকলি যাতে আপনি কাজটা করতে পারেন, এই জন্য ওখানে দেখেন টেক্সট বক্স একটা অপশান থাকছে, সেখানে অনেক রকম ভেরিয়েশন আছে, যে কোনোটা ইচ্ছা মতন আপনি হচ্ছে এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে বিভিন্ন রকম টেক্সট বক্স আছে, এখানে জাস্ট আপনি জাস্ট লিখবেন। এই যেখানে আপনার বক্সটা সিলেক্ট হয়ে আছে, বক্স সিলেক্ট করার পরে আপনি হচ্ছে জাস্ট এই লেখার ভিতরে যেই সিলেক্ট করা আছে, এই সিলেক্ট করা জায়গাটা যেই আগে থেকে যে লেখাটা আছে ওটা বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো লিখে আপনি এখানে লিখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এখানকার ব্যাপার। এরপরে হচ্ছে ইকুয়েশন, তারপরে সিম্বল এগুলো একটু দেখাই দিই জিনিসগুলো কীভাবে ইউজ করতে হয়। ইনসার্টে যেহেতু আছে, দেখেন এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন রকম ইকুয়েশন, তারপরে হচ্ছে সিম্বলটাকে দেখাই। যে ধরেন আপনারা কি এগুলোর সাথে পরিচিত কিনা আমি ঠিক জানি না, সেটা দেখেন এখানে যে ওম লেখা আছে, তারপরে যে প্লাস মাইনাস, তারপরে এটাকে বলা হচ্ছে থেটা, তারপরে এটা যে ইপসাইলন যেটাকে বলে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা চাইলে ইউজ করতে পারেন যখন যে সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে আমরা ওমটা নিয়ে আসতে পারলাম, তারপরে হচ্ছে যে প্লাস মাইনাস যদি কখনো ইউজ করতে হয়, থেটা যদি কোথাও ইউজ করতে হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করে এখানে যত নতুন নতুন জিনিস পাবেন। তারপরে ধরেন এখানে যে কপিরাইটের সাইনটা থাকে বিভিন্ন জায়গায় দেখেন, যেখান থেকে কিন্তু সিলেক্ট করা যায় এখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে ফাই সিম্বল, আলফা, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনারা এখান থেকে জাস্ট এই সিম্বল অপশানে আসবেন। এখানে নর্মালি হচ্ছে যে ইনফিনিটি অপশানটার সাথে আপনারা তো পরিচিত, এটা হচ্ছে বিভিন্ন সময় লাগে। আরও যদি সিম্বলের দরকার হয় মোর সিম্বলে যাবেন, দেখবেন এখানে কোটি কোটি সিম্বল এখানে দেওয়া থাকবে, স্পেশাল ক্যারেক্টার আরও আছে এখানে, ঠিক আছে। যত কিছু লাগে সব কিছুর এখানে অপশান আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তারপরে ইনসার্ট, তাহলে কিন্তু হয়ে যাবে। ধরেন এখানে যে একটা পাই আছে, সেই পাইটা যদি আমি সিলেক্ট করি, তারপর আমি কোনো জায়গায় ইনসার্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু চলে আসলো পাইটা, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার সিম্বলের ব্যবহার। এরপরে যদি আমরা হচ্ছে একটু তুলে দিই, এই জায়গাটাতে আমি চাচ্ছি যে একটা ইকুয়েশন লিখতে, ঠিক আছে। তো দেখেন ইকুয়েশন যদি লিখতে চান তাহলে এখানে ধরেন একটা ইকুয়েশন, বা আপনার হচ্ছে এরকমও আসতে পারে যে কোনো একটা জায়গায় এ বাই বি এরকম কিছু একটা লিখতে হতে পারে, ঠিক আছে। বা হচ্ছে আপনার অপশান কি আসছে যে এই যে এরকম টাইপের দেখেন অনেক রকম ইকুয়েশন কিন্তু এখানে লেখা যায়, যে এত জটিল ইকুয়েশন যেগুলো আপনারা হচ্ছে বিভিন্ন রকম বইয়ে দেখেন,
সেগুলো কিন্তু আসে ওই ইকুয়েশন, এই যে লেখাটা আছে সেখান থেকে। ধরেন এরিয়া অফ সার্কেল, মানে সার্কেলের যে আমরা ক্ষেত্রফল জানি সেটা কি পাই আর স্কোয়ার, সেটা দেখেন এখানে লেখা যাচ্ছে। এটা যদিও নর্মালি লেখা যায়, আপনি পাই জাস্ট সিলেক্ট করবেন আর লিখবেন 2 লিখবেন, 2টা হচ্ছে আপনি জাস্ট সুপার স্ক্রিপ্টে দিয়ে দেবেন, লেখা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ধরেন যে আপনি চাইলেন কি যে আপনাকে আরেকবার চাই ইকুয়েশন, হ্যাঁ আপনার হচ্ছে যে এ বাই বি লিখতে হবে, ঠিক আছে, এ বাই বি। তাহলে কী করবেন দেখেন ফ্র্যাকশন, বিভিন্ন রকম ফ্র্যাকশন লিখে রাখতে পারে। তারপরে ধরেন আপনি যদি e⁴x এই টাইপের কোনো একটা কিছু লিখতে চান, তাহলে দেখেন এখানে স্ক্রিপ্টের একটা অপশান আসছে। তারপরে যদি আপনাকে nth রুট, হ্যাঁ যে আমরা কিউব রুট বলি, 4th রুট, 5th রুট, এগুলো যদি আপনাকে দেখাতে হয় তাহলে দেখেন এখান থেকে আপনি সিলেক্ট করতে পারছেন। বা ইন্টিগ্রেশন বা ক্যালকুলাসের যে ব্যাপারগুলো, এগুলো যদি আপনি ইউজ করতে চান তাহলে হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন লার্জ অপারেটর। তারপরে ব্র্যাকেটের উপরে ব্র্যাকেট, তারপরে সাইন থেটা, তারপর হচ্ছে কস থেটা, এগুলো যদি আপনি ইউজ করতে চান, মানে ট্রাইগোনোমেট্রিক যেগুলো ফাংশনগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন এখান থেকে। তার মানে এই অপারেটরগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারছি। তো নর্মালি আমি যদি একটা দেখাই, খুব সিম্পল, যে ফ্র্যাকশনের একটা, তো ফ্র্যাকশনে দেখেন অনেকগুলো ভাগ আছে। ধরুন একেবারে সিম্পল যেটা, সেটা হচ্ছে যদি আমরা এইভাবে দেখি, ওটা সিলেক্ট করে নিলাম। এরপর দেখেন একটা স্কোয়ার, যেটা উপরে একটা স্কোয়ার আছে, নিচে একটা স্কোয়ার অপশন আছে। উপরের স্কোয়ার আমি লিখলাম এ, নিচের স্কোয়ার লিখলাম হচ্ছে বি। এইভাবে জাস্ট যদি আমি সিলেক্ট করে দিই তাহলে দেখেন এ বাই বি একটা অপশন চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ এখানে এ বাই বি এখানে আসলো। এরপরে ধরুন আমি ইকুয়াল একটা দিলাম। তো এই ইকুয়াল দেওয়ার পরে ধরুন আমি চাচ্ছি যে আবার সেই ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যে আবার হচ্ছে সেই জিনিসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে লিখলাম যে এই যে একটা অপশান আছে যে 2, এখানে লিখলাম 2, এখানে হচ্ছে লিখলাম 3। তার মানে যেটা হচ্ছে যে এ বাই বি ইকুয়াল টু 2/3, এরকম জিনিসটা হচ্ছে আপনারা লিখতে পারবেন চাইলে। সেটা কোথায় যেতে হবে, শুরুতে যাবো হচ্ছে ইকুয়েশনে, ঠিক আছে, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে যে ইকুয়েশন অপশানটা আছে সেই ইকুয়েশন অপশানটা থেকে আমি জাস্ট ইকুয়েশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যেখানে অনেক রকম আরও অপশান এখানে চলে আসবে, ঠিক আছে, বিভিন্ন রকম অপশান এখানে চলে আসবে। সেগুলো আপনি নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে পারেন। যদি একটা এখানে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যদি এরকম টাইপের ইকুয়েশনের সাথে আপনারা পরিচিত কিনা জানি না, বা ছোট্ট একটা ইকুয়েশন দেখা যায় এরকম কিউব রুট, কোনো একটা জায়গায় যদি কিউব রুট ইউজ করতে হয়, ঠিক আছে। তো কিউব রুট এখানে আপনি লিখলেন, লেখার পর এখানে ধরেন দিয়ে দিলেন হচ্ছে আপনাদের স্কোয়ারটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ স্কোয়ারটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে জাস্ট লিখবেন 216, ঠিক আছে, এরকম টাইপের একটা জিনিস আপনি চাইলে লিখতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি ইনসার্টের কাজ। আচ্ছা এই পর্যন্ত কারো কি বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? ওকে, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ একটু প্র্যাকটিস করবেন জিনিসগুলো। তো আমরা হচ্ছে আজকে হোম আর ইনসার্ট, হোম অ্যান্ড ইনসার্টের যেগুলো জিনিসপাতি থাকে এগুলো হচ্ছে মোটামুটি একটু শিখলাম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে ধরেন কোনো একটা জায়গায় আপনার ধরেন টেক্সট আছে, অনেক কিছু লিখছেন আপনি উপরে, টেক্সটের ওখানে চলে যাই, টেক্সট ছিল, ধরেন এখানে কিছু টেক্সট লেখা আছে, ঠিক আছে। তো এই টেক্সটগুলো যদি আপনি হচ্ছে কোনো একটা জিনিস সিলেক্ট করতে চান, মনে করেন এখানে একটা লেখা আছে, সেখান থেকে যদি আপনি কোনো জিনিস সিলেক্ট করতে চান, সেই সিলেক্টটা আপনি কীভাবে করবেন? সিলেক্ট বলতে আপনি জাস্ট ফাইন্ড করতে চাচ্ছেন যে ওই জিনিসটা আপনার আছে কিনা, ঠিক আছে। ধরেন আপনার একটা রেজাল্ট শিট আপনাকে দেওয়া হলো, সেই রেজাল্ট শিটের মধ্যে থেকে আপনার নাম আছে কিনা সেটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এটা করবেন কীভাবে? এই কাজের জন্য যদি আপনি কোনো একটা টেক্সট ফাইন্ড করতে চান, সেটা করবেন কি, আপনার যে কন্ট্রোল বাটনটা আছে সেটা ক্লিক করবেন, প্লাস ওটা ধরে রেখে এফ বাটন ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আপনার একটা অপশান চলে আসছে, নেভিগেশনের একটা অপশান, আপনি সার্চ করতে পারবেন। সার্চ করে আমি একটা জিনিস সার্চ করতে চাই, সেটা হচ্ছে ফিলোসফার লেখাটা কোনো জায়গায় আছে কিনা, ঠিক আছে। যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে দেখবেন আপনার কত জায়গায় ফিলোসফার লেখাটা আছে, এই জিনিসটা এখানে দেখাবে। দেখেন এখানে দেখাচ্ছে যে 1 রেজাল্ট, একটা জায়গায় ফিলোসফার লেখাটা আছে, এবং যেখানে এই লেখাটা থাকবে সেখানে যে দেখবেন যেখানে একটা ইয়েলো কালারের মার্ক করা থাকবে। দেখেন আমি ওখানে জাস্ট ফিলোসফার লিখলাম, আরও যদি নিচে জায়গায় থাকতো তাহলে এখানে তত সংখ্যক রেজাল্ট থাকতো এবং তত জায়গাতে এখানে কিন্তু হাইলাইট করা থাকতো। তো এইভাবে হচ্ছে এই নেভিগেশন জায়গাটা থেকে আপনারা কোনো একটা টেক্সট সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এরপরে ধরেন কোনো একটা জিনিস আপনার যদি রিপ্লেস করতে হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে যে আপনার একটা জিনিস লেখা আছে, বিভিন্ন জায়গায় ওই জিনিসটাই হয়ে গেছে, এই জিনিসটা আপনি জাস্ট ধরেন কোনো একটা জায়গায় আপনার টেস্ট লেখা আছে হচ্ছে প্রত্যয়, হ্যাঁ এখন প্রত্যয়ের জায়গায় আপনি ওটা চেঞ্জ করে উপসর্গ রাখতে যাচ্ছেন,
তাহলে যত জায়গায় প্রত্যয় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, কত কত জায়গায় প্রত্যয় আছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওটা রিপ্লেস করতে হবে হচ্ছে উপসর্গ দ্বারা। তাই এই কাজটা করবেন কীভাবে? তো এই কাজটা করার জন্য দেখেন আরেকটা নিয়ম শিখায়, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল এইচ। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কিবোর্ডের শর্টকাট ফর্ম, কিবোর্ডের শর্টকাট ফর্ম। তাহলে দেখেন আমি কন্ট্রোল এইচ কোনো একটা জায়গায় যে ফিলোসফার লিখে আছে সেই ফিলোসফারের জায়গায় আমি লিখতে চাচ্ছি যে ফিলোসফার যত জায়গায় লিখে আছে ফিলোসফার থাকবে না, এখানে থাকবে হচ্ছে ইন্টেলেকচুয়াল। এই জায়গাটা দিয়ে আমি জাস্ট রিপ্লেস করে দেবো। এখন রিপ্লেসের জন্য দেখেন একটা অপশান থাকছে যে আপনি পার্টিকুলার একটা জায়গা থেকে রিপ্লেস করবেন নাকি যত জায়গায় ফিলোসফার থাকবে তত জায়গায় সবগুলোতে রিপ্লেস করে দেবেন। তো ধরেন আমি চাইলাম যে রিপ্লেস যত জায়গায় ফিলোসফার আছে সব জায়গাতে আমি রিপ্লেস করে দেবো ইন্টেলেকচুয়াল দিয়ে। তাহলে একটা রিপ্লেস অল দিয়ে দিলে দেখা যাবে যে ওই জায়গাটা হয়ে যাবে অল ডান। ঠিক আছে, তাহলে একটা রিপ্লেসমেন্ট করে দিল, এটা দেখেন একটা পপ আপ মেসেজ দিয়ে দেখা দিচ্ছে। এখানে দেখেন যে আগে ফিলোসফার যেটা ছিল এটা কিন্তু আমি লিখি নাই, এটা কিন্তু আমি জাস্ট রিপ্লেস করে দিলাম কন্ট্রোল এইচ এই বাটনের মাধ্যমে। এরপরে দেখেন এখানে হচ্ছে আমি যে বাটনটা ক্লিক করে এটা নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেখেন যে কখনো আপনি ধরেন টেক্সট লিখলেন, অনেক কিছু টেক্সট, এখন অনেক কিছু টেক্সট লেখার পরে আপনার মনে অনেক সন্দেহ হচ্ছে যে আমি যে টেক্সটটা লিখলাম সেটার স্পেলিং ঠিক আছে কিনা বা গ্রামার ঠিক আছে কিনা। এই জিনিসটা ঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা অফিসিয়াল ডকুমেন্ট রেডি করবেন আপনার অবশ্যই সেটার স্পেলিং এবং গ্রামার সব কিছু মেনটেন করা একবারে ম্যান্ডেটরি। তো এটার জন্য আপনি ধরেন এখন পর্যন্ত টেক্সট লেখা শিখলেন, কীভাবে টেক্সটটা লিখবেন। তো টেক্সট লেখার পরে আপনার তো এখন অবশ্য অনেক স্মার্ট চলে আসছে, স্মার্ট ফরম্যাট, সেটা হচ্ছে আমরা অনেকেই গ্রামারলি ইউজ করি। তো সেটাও যদি না ইউজ করেন অনেকে, আপনারা কী করতে পারেন, জাস্ট টেক্সটটা লিখবেন, টেক্সটটা লেখার পরে F7 যে বাটনটা থাকে কিবোর্ডে F7, সেটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার রাইট সাইডে একটা অপশান চলে আসবে। এখানে রাইট সাইডে অপশান আসে দেখেন, এখানে আপনার দেখাচ্ছে যে আপনি দেখেন আমি যে টেক্সটটা দিছিলাম সেই টেক্সটটা এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। ধরেন আপনার একটা স্যাম্পল এখানে দেখাচ্ছে, ওরা জাস্ট বাদ দিয়ে যদি আমি নিজের ইচ্ছা মতন যে টেক্সটটা আছে সেই টেক্সটটা যদি দিয়ে দিই এখানে, তাহলে সেই অনুযায়ী এখানে আপনার ইয়েটা দিয়ে দেবে, গ্রামারে কোনো ভুল আছে কিনা বা হচ্ছে স্পেলিংয়ে কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা সেই জিনিসটা এখানে দিয়ে দেবে। ঠিক আছে, তো সেটা যদি আপনার সিলেক্ট করে দেন, সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনার সাজেশান দিবে। সাজেশান দেওয়ার পরে আপনার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় বা কিছু যদি না চেঞ্জ করতে হয় সেটা অপশান এখানে দেখেন আছে, ইগনোর ওয়ান্স, ইগনোর অল, তারপরে অ্যাড টু ডিকশনারি, এগুলো হচ্ছে আপনার অপশান আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, এখন এখানে যে ইগনোর ওয়ান্স, ইগনোর অল, এগুলো তারা আসলে কী বোঝাচ্ছে এটা আরেকবার বলে। সেটা হচ্ছে ধরেন ইগনোর ওয়ান্স বলতে বোঝানো হচ্ছে যে আপনি একটা বানান প্রত্যেকটা জায়গায় ভুল করছেন। ঠিক আছে, তো এটা ফার্স্টে যেটা করে যে আপনাকে একটা সুযোগ দেয় যাতে যেখানে ভুল করছেন পার্টিকুলার ওখানে একটা জায়গায় আপনি ঠিক করবেন কিনা বা প্রত্যেকটা জায়গায় আপনি ঠিক করবেন কিনা। তো এটা হচ্ছে আপনার সেই অপশানটা। যদি আপনি ইগনোর ওয়ান্স বলে তাহলে এটা হচ্ছে আপনি জাস্ট একবার যেটা ঠিক করছেন, মানে একবার যেটা ভুল করছেন সেটাই হচ্ছে আপনার একবারই চেঞ্জ করবে, পরেরগুলো ভুল করলে ওগুলো তারা দেখা যাবে হাত দিবে না। যদি ইগনোর অলে দিয়ে দেন তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা জায়গায় যত যত জায়গায় এই সেম বানানটা ভুল করছেন ওটা আপনাকে একসাথে ঠিকঠাক করে দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আপনার স্পেলিং। তো স্পেলিংয়ে নর্মালি হচ্ছে গ্রামারলি এখন খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার, ওটার মাধ্যমে তার হচ্ছে লিঙ্ক আপ করা হয় নর্মালি MS ওয়ার্ডে। ওকে, এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে পেজ লেআউট। হ্যাঁ, এই লেআউটটা আবার খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা গতদিনও মনে দেখছিলাম যে এখানে মার্জিন সেট আপ করা যায় বিভিন্ন রকম, যে আপনার হচ্ছে কতটুকু রাখবেন। নর্মালি যেটা থাকে যে টপ লেফট বটম রাইট এই জিনিসগুলো প্রত্যেকটাই হচ্ছে 1 1 করে রাখা হয়। এটা হচ্ছে খুবই গুড প্র্যাকটিস। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আকারে এটা রাখা হয়। এরপর আপনি চাইলে কাস্টম করতে পারেন, বিভিন্ন রকম সাইজ এখানে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, সেই অপশানটা এখানে দেওয়া হচ্ছে। এরপরে ওরিয়েন্টেশন যেটা আছে, ওরিয়েন্টেশন বলতে আমরা নর্মাল যেই যদি সোজাসুজিভাবে রাখি সেটা হচ্ছে পোর্ট্রেট, যদি আমরা হচ্ছে একটু ভার্টিক্যাল বরাবর রাখি সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ বরাবর বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমরা নর্মালি যখন প্রিন্ট করতে যাই তখনও কিন্তু এই অপশানটা দরকার হয় যে আপনি প্রিন্টটা যে করবেন সেই প্রিন্টটাকে পোর্ট্রেট অবস্থায় করবেন নাকি হচ্ছে ল্যান্ডস্কেপ অবস্থায় করবেন। তো এই দুটো অপশান আপনার হাতে থাকে। এরপর আপনারা যখন আমি নর্মালি যেটা বলি সেটা হচ্ছে যখনই আপনারা একটা ডক ফাইল ওপেন করবেন সাথে সাথে সাইজটা ঠিক করে নেবেন, আপনি কোন ফাইলে লিখবেন। যদি আপনারা হচ্ছে A4 সাইজের পেপারে লিখতে চান তাহলে শুরুতেই A4 এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দেখেন পেজটা কিন্তু A4 সাইজটা নিয়ে নিল। নর্মালি যেহেতু বেশিরভাগ প্রিন্টই আপনার হচ্ছে A4 সাইজের পেপারে করা হয়, সুতরাং এই জন্য আপনার সাইজটা A4 দিয়ে রাখবেন।
এরপরে অন্যান্য ধরনের আপনার অপশান আছে, লেটার, ট্যাবলয়েড, লিগাল, হ্যাঁ বিভিন্ন রকম অপশানগুলো আছে, এগুলো হচ্ছে আপনারা চাইলে ইউজ করতে পারেন। ওকে, এরপরে হচ্ছে স্পেসিং কেমন হবে বা ইনটেন্ট কেমন হবে এগুলো হচ্ছে আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারেন। ইনটেন্ট বলতে কি বোঝানো হচ্ছে যে আপনারা যে মার্জিনটা দিলেন সেই মার্জিনের লেখাটা কোথা থেকে শুরু হবে, লেফট মোস্ট সাইড থেকে শুরু হবে নাকি রাইট মোস্ট সাইড থেকে শুরু হবে বা কত দূর থেকে শুরু হবে, সেই জিনিসগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেওয়া যায়। তারপর স্পেসিং কতটুকু দিবেন ওই যে প্রত্যেকটা জায়গার মধ্যে, সেটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এই জিনিসগুলো অবশ্য আগেও হোমে আমরা যে প্যারাগ্রাফ ছিল প্যারাগ্রাফের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা মোটামুটি দেখে আসছি, ঠিক আছে। তো এই জিনিসটা লাগছে না, ওটা থেকে দেখলে হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি জিনিস। কারো কোনো সমস্যা আছে, কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন কি আছে নাকি বোঝা যাচ্ছে মোটামুটি? হ্যাঁ আচ্ছা, যদি বোঝা যায় তাহলে হচ্ছে যেহেতু আজান দিয়ে দিচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লাসটা শেষ করে দিই। আর নেক্সট দিন হচ্ছে আরও কিছু দেখাবো এইসব জিনিসে, যে ড্র কীভাবে করতে হয়, ডিজাইনগুলো কীভাবে আসে, ঠিক আছে। এই জিনিসগুলো আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা আরও শিখবো এই জিনিসগুলো। স্যার অ্যাটেন্ডেন্স? হ্যাঁ অ্যাটেন্ডেন্স আমি নিয়ে নেবো, হ্যাঁ আমার তো বিডেডেন্ট থেকে জয়েন করা, ওটা হচ্ছে অ্যাটেন্ডেন্স অটোমেটিক্যালি চলে আসবে।